প্রতিযোগিতা দুজনের মধ্যে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল নেতা, দল এখনো পর্যন্ত কিছু না বললেও স্পষ্টতই মুখ্যমন্ত্রী হতে চাওয়া শুভেন্দু অধিকারী। দুজনে প্রতিযোগিতায় নেমেছেন কে কত বড় ধার্মিক তা তারা তাদের কনস্টিটিউয়েন্সিতে অর্থাৎ কিনা তাদের সমর্থকদের সামনে প্রমাণ করবেন। শুভেন্দু অধিকারীর ধর্মটা খুব পরিষ্কার স্পষ্ট জানা আছে। হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার তার রাজ্য জুড়ে দেওয়ার চেষ্টা করেছে এবং শুভেন্দু অধিকারী সম্প্রতিকালে যে ধরনের কথাবার্তা বলছেন, হিন্দুদের এক সংগঠিত হতে হবে, হিন্দুদের সংঘবদ্ধ হতে হবে, হিন্দুদের রুখে দাঁড়াতে হবে, সে ধরনের ভাষা বাংলার রাজনীতিতে স্বাধীনতা পরে শোনা গিয়েছে বলে আমার মনে হয় না। অন্তত কোনো প্রতিষ্ঠিত বড় দলের নেতার মুখে মুখ্যমন্ত্রী হতে চান, মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, এরকম কোন নেতা কখনো এই ভাষায় কথা বলেছেন বলে আমরা শুনিনি, অন্তত গত কয়েক দশকে। উল্টো দিকে রয়েছেন মমতা ব্যানার্জি। তার ধর্মটা কি, তিনি হিন্দু কিনা জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন, কেলগ কলেজে অক্সফোর্ডে পরিসরে যে উত্তর দিয়েছেন, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি শিখ, আমি ইসাই। বাংলায় তো খ্রিস্টান বলা হয়, তিনি কেন ইসাই বলেন না, যাই হোক আমি ইসাই এবং একই সঙ্গে আমি ভারতীয়। চমৎকার উত্তর, কোনো সন্দেহ নেই আমাদের সংবিধান প্রণেতারা তো এরকম উত্তরের কথাই ভেবেছিলেন। ঈদের সমাবেশে এসে সমাজে মেজরিটি এবং মাইনরিটি, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ, তাদের সম্পর্ক নিয়ে যে কথা বলেছেন মমতা ব্যানার্জি, তাতেও কিছু বলার নেই। ঠিক কথা, চমৎকার কথা। মেজরিটির কর্তব্য, সংখ্যাগরিষ্ঠের কর্তব্য হচ্ছে সংখ্যালঘুকে রক্ষা করা এবং সংখ্যালঘুর কর্তব্য হচ্ছে একসঙ্গে থাকা, অর্থাৎ মিলেমিশে সমাজে একসঙ্গে থাকা। অতি মহৎ আদর্শের কথা, কোনো সন্দেহ নেই, জওহরলাল নেহরুও তাই বলতেন। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে দুজনের ধার্মিকতা, ধর্মপরায়ণতা, শুভেন্দু অধিকারীর হিন্দু ধর্মপরায়ণতা এবং মমতা ব্যানার্জির মানব ধর্মপরায়ণতা, যে প্রসঙ্গে তিনি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব উল্লেখ করেছেন, এই দুটো কোথায় দাঁড়িয়ে আছে? আসলে তারা কেউ রাজনৈতিক গুরু বা রাজনৈতিক নেতা, এরা কেউ ধর্মগুরু নন, ধর্মপ্রচার এদের লক্ষ্য নয়। ধর্ম হচ্ছে এদের রাজনৈতিক সমর্থন জোগাড়ের, আরো স্পষ্ট করে বললে, একেবারে ব্রাস ট্যাক্সে অনুবাদ করে বললে, ভোট জোগাড় করার একটা হাতিয়ার। সেই হাতিয়ার কে কিভাবে প্রয়োগ করছেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। শুভেন্দু অধিকারী যবে থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন, তবে থেকে বিজেপির আদর্শ আদর্শ পোষণ করে এরকম বিভিন্ন সংগঠনের সাহায্য তিনি অবশ্যই পাচ্ছেন। তাদের মধ্যে অবশ্যই সব থেকে উল্লেখযোগ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাদের যে প্রায় 3 ডজন যে সমস্ত শাখা সংগঠন আছে, বনবাসী পরিষদ কোথাও রয়েছে, কোথাও শিক্ষা প্রসারের জন্য রয়েছে, কোথাও ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য সহকার সমিতি রয়েছে, নানা ধরনের সংগঠন রয়েছে শিক্ষার প্রসারের জন্য, ঋণ দেওয়ার জন্য, মহিলাদের জন্য, এখন কেউ মুসলিম রাষ্ট্র সমিতি হয়েছে এখন মুসলমানদের মধ্যে ভাবধারা প্রচারের জন্য। তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছে। কিভাবে আস্তে আস্তে ধর্মকে ব্যবহার করে একটা সমাজের মধ্যে ঢোকা যায় এবং ক্রমশ সেই সমাজকে হিন্দুত্বের যেটা বৃহৎ পাত্র বা আধার বলা যেতে পারে তার মধ্যে যুক্ত করা যায়, এ পরীক্ষাটা তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তার সহযোগী সংগঠনগুলো 3 দশক ধরে নিবিড়ভাবে করছে। বিশেষ করে উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যে এরা কিভাবে কাজ করে সাফল্য পেয়েছে
তা নিয়ে অনেক উল্লেখযোগ্য তাত্ত্বিক গবেষণা রয়েছে, শুধু তাত্ত্বিক নয়, মানে ফিল্ড স্টাডি করে, ক্ষেত্র সমীক্ষা করে, এলাকায় ঘুরে ঘুরে সমীক্ষা রয়েছে, অনেকের সমীক্ষা রয়েছে। তার মধ্যে এলাহাবাদের, বর্তমানে প্রয়াগরাজ গোবিন্দ বল্লভ পন্থ ইনস্টিটিউটের, সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউটের ডিরেক্টর বদ্রীনারায়ণের কাজও রয়েছে খুব উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গে কিন্তু আরএসএস ঠিক একইভাবে কাজ করছে গত ১.৫ দশক ধরে। পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখার সংখ্যা গত ১৩ বছরে, ১৪ বছর প্রায় হতে চলছে, মমতা ব্যানার্জির শাসনকালে ৩,৫০০ বেড়েছে। আগে ছিল ৮০০ মতো, এখন ৩,৫০০ মতো। এক এক বছরে শাখার সংখ্যা বেড়েছে ৬০০, ৭০০, ৮০০। এই শাখাগুলোতে নিবেদিত প্রাণ কর্মীরা তারা কাজ করছেন হিন্দুত্ববাদী রাজনীতি পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সে কাজটা তারা খুব সুকৌশলে করছেন। তাদের যে ট্রেনিং, তাদের যে কাজের পদ্ধতি, তাতে নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, গতকাল অনুষ্ঠানে নির্মাল্য বলেছেন, তারা সরাসরি ভোট দেওয়ার কথা, ভোট চাইতে তো যান না, তারা এক একটা সমাজের মধ্যে প্রবেশ করেন। সেই সমাজের যেসব, সমাজে বলতে জাতিভিত্তিক সমাজের কথা আমরা বলছি, তাদের যা অ্যাসপিরেশন, তাদের যা আকাঙ্ক্ষা, সেগুলোকে তারা রূপ দেওয়ার চেষ্টা করে। এই যে উচ্চবর্ণের শহুরে বানিয়াদের পার্টি, আজ থেকে ২.৫ দশক আগে যে পরিচয় বিজেপির ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে বিজেপি। বেরিয়ে এসে আজকের দিনে দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে, এমনকি পশ্চিমবঙ্গের আদিবাসী প্রবণ এলাকাতে, সারা দেশে আদিবাসী প্রবণ লোকসভা কেন্দ্রগুলিতে, প্রবলভাবে জাতির দ্বারা বিভাজিত উত্তরপ্রদেশে, বিহারে তারা যথেষ্ট সাফল্য লাভ করছে। সেটা কিভাবে করছে? তারা এক একটা জাতি, যারা আপাত দৃষ্টিতে বা সমাজের বিচারে পিছিয়ে পড়া জাতি, যারা অতিবঞ্চিত বলে যাদের বলা হয়, মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের মধ্যেও গিয়ে তারা সেই সমাজের তাদের আরাধ্য দেবতা, তারা একটা মন্দির তৈরি করে দিচ্ছে, মন্দির তৈরি করতে সাহায্য করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তারা খুব ধৈর্যের সঙ্গে কথা শুনছেন। এই দিল্লির লোকসভা, মাফ করবেন, দিল্লির সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ঠিক আগে দিল্লির অনেক নাগরিকদের এই অভিজ্ঞতা হয়েছে। তাদের কাছে এলাকার পরিচিত মানুষ, পরে হয়তো বুঝতে পেরেছেন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী, তিনি এসে খুব মনোযোগ দিয়ে শুনেছেন যে কি এলাকার মানুষের প্রয়োজন, কি মানুষ চায়। এই প্রশিক্ষণপ্রাপ্ত একটা বিশাল বাহিনী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লক্ষ্যের পিছনে কাজ করছে। এটা কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে। তৃণমূল কংগ্রেস বা বামপন্থীদের মতো বিজেপি বিরোধীদের এটা পছন্দ হওয়ার কথা নয়, কিন্তু এটা বাস্তব। এই কাজ উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নিবিড়ভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা করে চলেছে। এই যে বিরাট একটা সংগঠন নিরুচ্চারে কাজ করে চলেছে পিছনে পিছনে, সেটা শুভেন্দু অধিকারীর ধর্ম প্রচারে, হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ক্ষমতা আসতে সাহায্য করবে। এর উল্টো দিকে বিপ্রতীপে আমরা দেখি মমতা ব্যানার্জির সঙ্গে কি রয়েছে। মমতা ব্যানার্জি ঈদের সমাবেশে এসে বললেন, আমি একাই ১০০। হতে পারে মমতা ব্যানার্জি একাই ১০০, নরেন্দ্র মোদীও একাই রাজনৈতিকভাবে ১০০, মমতা ব্যানার্জির মতো ১০০ না হলে ৯৮, ৯৯ তো নিশ্চয়ই হবেন। কিন্তু তার সঙ্গে যে কমিটমেন্ট নিয়ে, যে ফিক্সিটি অফ পারপাস নিয়ে, যে ডিটারমিনেশন নিয়ে একটা বিরাট বাহিনী কাজ করে, সেটা মমতা ব্যানার্জির সঙ্গে দুঃখের বিষয় নেই। সেই বাহিনী গড়ে তোলা না গেলে, সেই বাহিনী গড়ে তুলতে না পারলে, মমতা ব্যানার্জি কিন্তু যতই মানবতার ধর্মের কথা বলুন, সংবিধানের ধর্ম পালনের কথা বলুন, পশ্চিমবঙ্গের ভূমিতে
এই মুহূর্তে ধর্ম ব্যবহার করে রাজনৈতিক জমি দখলের যে লড়াই চলছে, সেই লড়াইয়ে তিনি পিছিয়ে পড়তে বাধ্য। আমি তিনটি গুণের কথা বলবো। একটা হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস, আদর্শের জন্য কোনো কিছু পাওয়ার অপেক্ষা না করে, পাওয়ার প্রত্যাশা না করে কাজ করে যাওয়া, এই গুণটা। একটা হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, এবং তৃতীয় হচ্ছে ফিক্সিটি অফ পারপাস, একনিষ্ঠা বলা যেতে পারে, একাগ্রতা, একনিষ্ঠা। এই তিনটি বিচারে মমতা ব্যানার্জি একাই 100, তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক রয়েছেন নিশ্চয়ই পশ্চিমবঙ্গে, না হলে তিনি ভোটে জিততে পারতেন না। কিন্তু যে একাগ্র, ত্যাগের দীক্ষায় দীক্ষিত এবং শৃঙ্খলা পরায়ণ বাহিনী শুভেন্দু অধিকারীর পিছনে রয়েছে, সে বাহিনী কিন্তু মমতা ব্যানার্জি নেই। ডিসিপ্লিনের কথা প্রসঙ্গে একটা কথা বললেই যথেষ্ট। 19 তারিখ, মার্চ মাসে 19 এবং 20 তারিখ ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শেষ দুটি দিন। ওই দিন শাসক পক্ষের সমস্ত বিধায়ককে হাজির থাকার জন্য, অ্যাসেম্বলিতে হাজির থাকার জন্য, যেটাকে 3 লাইন হুইপ বলে, অর্থাৎ কিনা একটা ছোট্ট 1-2 লাইনে কোনো একটা কথা থাকে, প্রত্যেকটার কথার তলায়, প্রত্যেকটা বাক্যের তলায় 3টে করে আন্ডারলাইন করা থাকে এবং লিখিত চিঠি দেওয়া হয় সমস্ত নির্বাচিত সাংসদ বা বিধায়ককে। এটাকে 3 লাইন হুইপ বলে। এটা তার মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে মান্য করতেই হবে। এটা মান্য না করা দলের চূড়ান্ত শৃঙ্খলা ভঙ্গের শামিল। 19 তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভায় এসেছিলেন, ভাষণ দিয়েছিলেন। সেই দিন তৃণমূল কংগ্রেসের সামান্য 1-2 বাদে, যারা অসুস্থ বা কোনো কারণে আসতে পারছেন না, তারা ছাড়া সকলেই উপস্থিত ছিলেন। বিধানসভা একদম ঠাসা ভর্তি ছিল। তারপর দিন, অধিবেশনের শেষ দিন, যেদিনও 3 লাইন হুইপ জারি ছিল, সেদিন জানা ছিল যে মুখ্যমন্ত্রীরা আসছেন না, মুখ্যমন্ত্রী লন্ডনে রওনা হয়ে যাচ্ছেন। সেদিন 90 জন প্রায় বিধায়ক অনুপস্থিত ছিলেন। তার মধ্যে 30 জনকে তারা কোনো সঠিক কারণ দেখাতে পারেননি না আসার। তাদের তৃণমূলের পরিষদীয় দল, তার যে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় যার নেতা প্রধান, এবং যিনি দীর্ঘদিন ধরে খুব মনোযোগের সঙ্গে প্রথমে কংগ্রেসের, পরে তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা কাজকর্ম করে আসছেন, তিনি এই 30 জনকে নোটিশ দিয়েছেন, যার মধ্যে একজন মন্ত্রীও আছেন, মনোজ তিওয়ারি। এই হচ্ছে তৃণমূলের ডিসিপ্লিন। আরএসএস এবং তার সহযোগী সংগঠনগুলো যেভাবে পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে গিয়ে তাদের মতো করে তাদের ভাবধারা প্রচার করছে, যার শেষ লক্ষ্য অবশ্যই হিন্দু রাষ্ট্র গঠন। আরএসএস এখন অনেক নমনীয় হয়েছে। আরএসএস এর এই যে ঔরঙ্গজেবের সমাধি নিয়ে যে এত কিছু কথা হচ্ছে, সিনেমাটার পর, ছাওয়া সিনেমাটার পর, ফিল্মটার পর, নামটা সম্ভবত ঠিকই বললাম, মার্জনা করবেন যদি ভুল বলে থাকি, যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরতে শুরু করেছে যে আমরা কেন ঔরঙ্গজেবের সমাধি রক্ষার জন্য টাকা খরচ করব, যেখানে তিনি হিন্দুদের উপর এত অত্যাচার করেছেন, ইত্যাদি ইত্যাদি। সিনেমাটার মধ্যে যে ঐতিহাসিক বিচ্যুতি আছে তা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। সম্ভাজি, যার জীবন নিয়ে, যাকে গ্লোরিফাই করার জন্য সিনেমাটা তৈরি করা হয়েছে, তিনি যে আসলে ঐতিহাসিকভাবে মোটেই খুব গৌরবের চরিত্র ছিলেন না, সেটা অনেক লেখায় প্রতিষ্ঠিত, তা নিয়ে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন এই 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 মনুমেন্ট রক্ষার জন্য, ঔরঙ্গজেবের সমাধি রক্ষার জন্য আমরা কেন টাকা খরচ করব, সেই দেবেন্দ্র ফডনবিসই কিন্তু আবার 3 দিন পরে বললেন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রোটেক্টেড মনুমেন্ট, এটাকে রক্ষা করা হবে। এবং ভাইয়াজি যোশী, আরএসএস এর একজন শীর্ষ কর্তা, তিনি স্পষ্ট বললেন যে ঔরঙ্গজেবের সমাধি, ঔরঙ্গজেবের কবর যেখানে আছে সেখানে থাকবে,
যারা সেখানে যেতে চান সেখানে যাবেন, এটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা সম্পূর্ণ অনাবশ্যক। আসলে আরএসএস যেভাবে ধীরে 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 তাদের তথাকথিত হিন্দুত্বের সংজ্ঞার মধ্যে বর্ণ হিন্দুদের বাইরে গিয়ে দলিতদের, ওবিসিদের, মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছে, অতি বঞ্চিত শ্রেণী, তাদের, ট্রাইবালদের, অহিন্দুদের, বৌদ্ধদের যেভাবে জোগাড় করে আনছে এই ছাতার তলায়, সেখানে এই বিভাজনের রাজনীতি তাদের এই মূল লক্ষ্যের পরিপন্থী। কিন্তু এই যে শেষ পর্যন্ত হিন্দু রাষ্ট্র গঠন তো আরএসএস তথা বিজেপির লক্ষ্য, এ বিষয়ে তো কোনো সন্দেহ থাকতে পারে না। এবং সেই হিন্দু রাষ্ট্রে আমি বলছি না যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে কাউকে থাকতে হবে এরকম কথা প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে, কিন্তু আরএসএস এই তো শেষ কথা নয়। বহু আরো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের জন্ম হয়েছে, রাজনৈতিকভাবে তারা অনেক প্রভাবশালী। এই রামনবমী আসছে, তারা রীতিমতো অস্ত্রের ভান্ডার গড়ে তোলার প্রতিযোগিতায় এখন রত। তাদের সবার উপরে এই 100 বছরের পুরনো সংগঠন আরএসএস এর পূর্ণ কর্তৃত্বও নেই। সুতরাং এই যে হিন্দু রাষ্ট্র যার কল্পনা, যে বাস্তবের পথে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সংঘ পরিবার, সে পরিবারের মধ্যে অনেক রকমের জন আছেন। সেই হিন্দু রাষ্ট্র অহিন্দুদের যথেষ্ট বিপন্ন বোধ করার কারণ আছে, যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে যে ভারতীয় সংবিধানে যেভাবে সমাজ গঠন, দেশ গঠনের কথা বলা হয়েছে, দেশ শাসনের কথা বলা হয়েছে, সেভাবেই দেশ চলবে, স্পষ্ট এই বার্তা না পাওয়া পর্যন্ত তাদের যথেষ্ট বিপন্নতার কারণ রয়েছে।